সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। ঘড়িতে এখন ঠিক ভোর 5:30। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, মানে একদম ভোর ভোর ঘুম থেকে উঠেছি বলতে পারো। তো এত ভোরবেলায় আর রাস্তাঘাট একেবারে ফাঁকা, বুঝতেই পারছো। তো কোথায় যাচ্ছি বলো তো? আসলে একটা নতুন অভ্যেস আজ থেকে শুরু করতে চলেছি। আজ থেকে ভেবেছি যে একটু হাঁটবো। খুব একটা তো দৌড়ঝাঁপের কাজকর্ম কিছুই করা হয় না, তো ভাবলাম যে একটু সকালবেলায় বরঞ্চ খোলা হাওয়ায় মুক্ত বাতাসে একটু হেঁটে আসি। তো এই অভ্যেসটাই আর কি ভাবছি প্রতিটা দিনই করব। তো সেই উদ্দেশ্যেই আজকে বেরিয়ে পড়েছি। মানে আমাদের নাসরাপাড়া থেকে এই যে রাস্তাটাই যাচ্ছি, এটা মিশন রোডের রাস্তা। একেবারে ওই মিশন রোডের যে গেটটা সেই পর্যন্ত হাঁটবো প্রতিটা দিন। মানে চাবি গেট হয়ে মিশন রোড হয়ে ফ্রেন্ডস ক্লাবের সামনে দিয়ে একেবারে সোজা বাড়ি, মানে মোটামুটি ওই 40 মিনিট মতন। তো আজকে হাঁটা আমার হয়ে গেছে, 40 মিনিট হেঁটেছি। আর সত্যি কথা, হেঁটে না ভীষণ ফ্রেশ লাগছে। খুব ঘেমে গিয়েছিলাম, আর প্রতিদিনের এই ঘাম ঝরানোটাই আসলে ভীষণ দরকার। তো ভালো লাগছে। একটা অভ্যেসের মধ্যে দিয়ে চললে, একটা ডিসিপ্লিনড লাইফ যদি সত্যিই আমরা লিড করতে পারি, তাহলে কিন্তু সত্যিই ভালো লাগে। দিন শেষে ভালো লাগে যে না, কিছু করলাম। তো যাই হোক, ওদিকে হেঁটে এসে, মানে হাঁটতে যাওয়ার আগে কিন্তু আমার উঠোন ঝাড় দেওয়া, কলের চাতালটা পরিষ্কার করা সমস্তটাই কিন্তু হয়ে গিয়েছিল। বাসনগুলো তো রয়েছে, সেগুলো দিদি এসে করবে। তো সকালবেলায় সেগুলো সেরে, বাসি ছেড়ে, একবার গায়ে জল ঢেলে তারপর এই কুর্তিটা পরে বেরিয়েছিলাম। তো এইবার হেঁটে এসে স্নানটা না সারলে একেবারেই ভালো লাগবে না, যেহেতু ভীষণ ঘেমে গেছি। তো সেই কারণে ব্রাশটা করে নিয়ে এইবার একটু স্নান সেরে নেব। তো আমার শাশুড়ি মা এই সবে ঘুম থেকে উঠলেন, তো উনি উঠে দেখে তো অবাক যে কোথায় গিয়েছিলিস। তো আমি বললাম যে মা, আমি হাঁটতে গিয়েছিলাম। গতকাল রাত্রেও কেউ জানে না। শোয়ার সময় হঠাৎই তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম যে প্রতিদিন ভোরবেলায় কি আমি একটু হাঁটতে যেতে পারি? তো ও বললো হ্যাঁ যাও, অবশ্যই যাও, যদি তোমার মনে হয় তুমি এটা কন্টিনিউ করবে অবশ্যই করো। তো যাই হোক, এখন হেঁটে এসে এবার একটু ব্রাশ করে নিচ্ছি, দিয়ে তারপর স্নানটা সেরে ঘরে গিয়ে চিয়া সিডটা ভেজানো রয়েছে সেটাও খেয়ে নেব। বাইরের এই বিছানাটাতে তোমাদের দাদাভাই ঘুমোয়, আর বাবানও মাঝে মধ্যে এখানে চলে আসে খুব বেশি গরম লাগলে, আর না হলে আমার কাছে ঘুমোয়। আবার কখনো এমনও হয় যে অর্ধেক রাত্রি ওর বাবার কাছে ঘুমোয়, আবার বাকি অর্ধেক রাত্রি আমার কাছে চলে যায়। তো গতকাল রাত্রেও বাবানের বাবার কাছেই ঘুমিয়েছিল, আর তারপর ওই ভোরের দিকটাতে আমার কাছে চলে গিয়েছিল। তারপর আমি তো আবার ওই তাড়াতাড়ি আজকে উঠে পড়েছি, মোটামুটি ওই 4:45 নাগাদ উঠে পড়েছিলাম। আর বাইরের বিছানাটা এবার গুছিয়ে নিচ্ছি, তারপর ওদিকে বাবানের খাবারটাও করে নেব, আর আমিও টুকটুক করে সমস্ত কাজগুলো শুরু করব। আর এদিকে দেখো, বাঁশবালিশের যে খোলটা, এইটার ওয়ারটা না ছিঁড়ে গেছে, জানো তো। তো মা না এখানে নেই বলে আমার সত্যিই ভীষণই অসুবিধা হচ্ছে। আমার মা যেহেতু সেলাইয়ের কাজগুলো করে, আর আমার এই টুকটাক কাজগুলো কিন্তু মাই করে দেয়, আমি বাইরে কোথাও করি না। ইভেন মাই বারণ করে যে বাইরে কোথাও দিতে হবে না, আমি তো করেই, আমার কাছে দিয়ে এগুলো সমস্ত করে নিস। আর আমাদের এখানে না ভালো কেউ সেলাই যে করে এমন কেউ নেইও আমাদের পাড়ার মধ্যে, সেই কারণে এইসবগুলো দেওয়াও হয় না। তো খুবই বাজে লাগছে এটাকে দেখতে, দেখেই কভারটাকে চেঞ্জ করে দেবো। ছিল একটুখানি, জানো তো, সেইটা আস্তে আস্তে ছিঁড়তে ছিঁড়তে এত বড় হয়ে দাঁড়িয়েছে। মানে আমার বাবান এইগুলো করে আর কি, একটুখানি ছেঁড়া কোনো জায়গায় দেখলে সেটাকে আঙুল দিয়ে টেনে আরও বেশি করে ছিঁড়ে দেয়। মানে এই বদমাইশি দুষ্টুমিগুলো বাবান ছাড়া আর তো কেউ করার নেই। তো যাই হোক, চলো এবার টুকটুক করে কাজকর্মগুলো শুরু করি। আর প্রথম দিনের হাঁটার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেগুলোই সমস্ত কাকিমারা জিজ্ঞেস করছে। তো ভালো লাগছে, বেশ ভালো লাগলো। আজকে অনেকটা এনার্জি পাচ্ছি, জানো তো। অন্যান্য দিন যেমন 6:30 ঘুম থেকে উঠি, দেরি বলা চলে, আমাদের বাড়িতে ওটা দেরি। তো আজকে বেশ তাড়াতাড়ি উঠে ভালো লাগছে। এবার থেকে ঠিক এই রকমভাবেই মেনটেন করবো নিজেকে।
আমাকে বলেছিলে যে চিয়া সিড খাওয়ার ঠিক 1 ঘন্টা পরে লিকার চা খেতে। তো দেখো আমি কিন্তু 1 ঘন্টা পরেই লিকার চা একদম উইদাউট সুগার নিয়েছি, আর তার সাথে নিয়েছি 2টো থিন অ্যারারুট বিস্কুট। ঠিক এইভাবেই কিন্তু একদম মেনটেন করে চলার চেষ্টা করছি, দেখা যাক কত দূর কী পারি। আর হ্যাঁ, সাথে একটু মুড়ি নিয়েছি, যেহেতু 4টে বিস্কুট খাই, খিদের একটা ব্যাপার থাকে, তো সেই কারণেই আর কি একটু মুড়ি নিয়ে নিলাম। কারণ টিফিনটা তো আমি স্কিপ করি, টিফিনে আমি কিছু খাই না, আর চা ছাড়া আমি মুড়ি আলাদা করে খেতে পারবো না, সেই কারণে চায়ের সাথে একটু মুড়ি নিয়ে নিলাম। আজকে সকালের কোনো জলখাবার করছি না, কারণ আজকে তোমাদের দাদাভাইয়ের একটা কাজ রয়েছে, সেইখানেই চলে গেল, পঞ্চাঙ্গের একটা কাজ রয়েছে। আর ওদিকে বাবা বললো রুটি করতে হবে না, কারণ ওদিকে ওনারা মুড়ি চিড়ে আম মিষ্টি এই সমস্তটাই খাবে। আর এদিকে বাবারের জন্য ম্যাগি তো করলামই, আর এদিকে যেহেতু লাল ডাঁটা গতকাল তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, কিন্তু কুমড়ো আনেনি, বেগুন ঘরে রয়েইছে, তো ভাবলাম কি এই পাড়ার যে সবজিওয়ালা কাকুটা এসেছে তার কাছ থেকে একটু কুমড়ো নিয়ে নিই। অনেক সময় এমনও হয় যে যেদিনকে আমার কুমড়োর দরকার হয় সেদিনকে আর থাকে না, আর যেদিনকে যখন দরকার হয় না তখন যে সবজিটা মানে দরকার হবে না ঠিক সেই সময়টাতে সেই সবজিটা পাওয়া যায়। তো যাই হোক, আজকে ভাগ্য ভালো ছিল, আজকে কুমড়োটা চেয়েছি এবং পেয়েছি। আর এদিকে দেখো ওলের ডাঁটাও রয়েছে, জিজ্ঞেস করলাম কত করে ওলের ডাঁটা, অনেক দাম, মানে 50 টাকা কেজি, 525 টাকা। বাপরে, একটু সস্তা হোক তারপর না হয় কেনা যাবে। তবে যেমন কুমড়োটা আমি চেয়েছিলাম, পছন্দ করি, ঠিক তেমন কুমড়ো তো পেলাম না। এই কুমড়োগুলো না কেমন যেন একটু আঠা আঠা টাইপের হয়, মানে আলু টাইপের, কেমন যে একটা বলবো, খুব একটা ভালো হয় না। তবে ডাঁটার তরকারিতে কুমড়ো না দিলে তো একদমই জমে না, সেই কারণে যেমনই হোক না কেন ওই 250 মতো, মানে 10 টাকার কুমড়ো কিনে নিলাম, শুধুমাত্র ওই ডাঁটার তরকারিতেই দেবো। পাকা সুন্দর কুমড়ো হলে না ভাতে খেতেও ভালো লাগে। আমার কাঁচা কুমড়োটা খুব একটা পছন্দ করি না, কিন্তু এরকম পাকা কুমড়ো হলে ভাতে খাই, অথবা ভাজাও খাই অনেক সময় চাকচাক করে। কিন্তু এই যা কুমড়ো, এটা খুব একটা ভালো লাগবে না, তাই ওই অল্প করেই নিয়ে নিলাম। সকালে জলখাবারটা যেহেতু আমাকে করতে হয়নি, তাই রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, মানে বসিয়ে দিচ্ছি আর কি। তো এদিকে দেখো সমস্ত সবজিপাতি আমার কুটে নেওয়া হয়ে গেছে। এখানে পটল ভাজা করব, মুগের ডাল করব ডাঁটা দিয়ে, আর ওই ডাঁটা চচ্চড়ি করব, ব্যাস এই হলো আজকের একদম সিম্পল মেনু। আর জানো তো, ওই যে ডাঁটার মধ্যে না কাঁঠালের বীজ দিলে বেশ ভালো লাগে। তো মা এর আগে যেদিনকে আমার বাড়িতে এলো, বাবা কাঁঠাল কিনেছিল এবং ফ্রিজে রেখে দিয়েছিল, সেই কাঁঠাল নাকি ফ্রিজ বন্ধ থাকায় পচে গিয়েছিল। তো সেই কাঁঠালের বীজ মা বের করে কিছুটা বোনের জন্য নিয়ে গেছে, কিছুটা আমাকে দিয়ে গিয়েছিল। তো সেই বীজ থেকেই আজকে এই চচ্চড়ির মধ্যে কিছুটা নিয়ে নিয়েছে, বাদ বাকি কিছুটা রেখেছি, একদিনকে ওলের ডাঁটা দিয়ে রান্না করব। তো এখানে পটল আর কাঁকরোল নিয়েছি, দুটোই একদম নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর জানো তো, কাঁকরোল ভাজাটা আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই দুজনেই পছন্দ করে না, আর বাবান তো খায়ই না, শুধুমাত্র আমি আর তোমাদের দাদাভাই ভালোবাসি। তো তোমাদের দাদাভাইয়ের জন্য আর আমার জন্যই ওগুলো কুটে নিয়েছি, আর বাবা মায়ের জন্য পটল ভাজা। আর এদিকে মুগের ডালটা ভেজে নিচ্ছি। মুগের ডালটা এখন কিন্তু সেই আগের মতন ভাবে করি না, বাটিতে বা কড়াইতে সেদ্ধ করি না, এখন কিন্তু প্রেশার কুকারেই সেদ্ধ করছি, ভালোই লাগছে খেতে। আগের দিন তো তোমাদের বলেছিলাম যে ফিট লেগে যে আমার পিঠে মাথায় ব্যথা হয়েছিল, ঘাড়ের পেছনটাতে ব্যথা হয়েছিল, সেটা তো প্রথম দিনেই কিছুটা কম ছিল, কিন্তু তবুও ছিল। কিন্তু দ্বিতীয় দিনেও বেশ ভালোই কষ্ট হচ্ছিল, মানে প্রথম দিন যতটা হয়েছিল তার থেকে কিছুটা কম। আর আজকে কিন্তু একেবারেই ব্যথাটা নেই, মানে একদমই উধাও হয়ে গেছে যাকে বলে। অনেকেই বলে বালিশ রোদে দিতে, কিন্তু দেখো বালিশ রোদে না দিয়েই কিন্তু এমনি এমনি ঠিক হয়ে গেছে। তবে আমার মনে হয় 2-2.5 দিন হয়তো এই ব্যথাটা থাকে। আমার বড়মশাই তো তাই বলছিল যে 2.5 দিন কিন্তু ব্যথাটা থাকবে, তুমি যাই করো না কেন, ওষুধ খাও বা যাই করো না কেন, কিছুতেই এই ব্যথাটা 2.5 দিনের আগে যাবে না। তো সেটাই দেখলাম, মোটামুটি আমার কিন্তু মানে 2 দিন পুরো তো থেকেইছে। তো যাই হোক, এদিকটাতে তরকারি বসিয়ে দিয়েছি, ডালটাও ওদিকে আমার সেদ্ধ করে নামানো হয়ে গেছে, আর এইবার এটার মধ্যে ফোড়ন দিয়ে নিচ্ছি। আরও একটি কথা, আগের দিনের ব্লগে আমি আমার প্রেগনেন্সির কিছু কথা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এবং সেটি শুনে তোমরাও তোমাদের জীবনের প্রেগনেন্সির সময়ের কিছু কথা আমার সাথে শেয়ার করেছো, ভালো লাগলো। তবে কি জানো তো, একা থেকে যদি কারো সেবা শুশ্রূষা বা যত্ন না পাই, সেটা আলাদা বিষয়,
কিন্তু যখন সবার সাথে থেকেই আমার ইচ্ছের কোনো দাম থাকে না, অথবা আমার ইচ্ছের কথা কেউ জানতেই চায় না, তখন সেটা ভারী খারাপ লাগার বিষয় হয়, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। তারা অনেক কিছুই হয়তো খান না, কিন্তু আমার তো খেতে ইচ্ছে করতো। তারা তো আমাকে কখনোই জিজ্ঞেস করেনি যে তোর কি ভালো লাগে বল, বাবুকে দিয়ে আনিয়ে দিচ্ছি, এমনটা কখনোই বলেনি। আর যাকে সেসব কথা, সেসব পুরনো কথা যতই তুলবো ততই মন খারাপ হবে, সেসব কথা ভেবে আর লাভ নেই। তবে ভালো লাগলো, তোমাদের অভিজ্ঞতাগুলোও তোমরা যে আমার সাথে শেয়ার করেছো, ভীষণ ভালো লাগলো। আজকে ভাতটা কিন্তু আমি সকাল সকাল বসাইনি, যেহেতু বাবান সকালে ভাত খাইনি। ভাতটা আমি এই সমস্ত তরকারি করে নিয়ে তারপর করে নিলাম। আর এই তো দুপুরে রান্নাবান্না সমস্ত কমপ্লিট, আর এখন ঘড়িতে প্রায় 2টো বাজে। 1:30টার সময় আমি বাবা মাকে বলেছিলাম যে খেতে দিয়ে দিই, কিন্তু তারা তখন খেতে চায়নি, তাই এখন দিয়ে নিচ্ছি। আর আমার বাবান তো এসব ভাজা কিছু খায় না, ডাল খাবে, তাই ওর জন্য আমি একটু সয়াবিনের পকোড়া করে দেবো। আর এই যে নতুন সংযোজন, আজ প্রায় 1 সপ্তাহ মতো হলো এই ছোট্ট বেড়ালটা আমাদের বাড়িতে রোজ আসছে। ছোট বলবো না গো, মা বেড়াল। আমাদের এই বেড়ালটার বেবি হবে, তো সেই কারণেই না ওকে আর বাড়ি থেকে তাড়াই না গো। যখনই আসে আমরা সবাই কেউ না কেউ একটু একটু ওকে খেতে দিই। আমাদের বাড়িতে এতগুলো মানুষ রয়েছে আর এতগুলো ঘর, প্রত্যেক ঘর থেকেই যদি একবেলার করে খাবার ওকে দেয়, তাহলে কিন্তু ওর খাওয়া দাওয়ার কোনো অভাবই হয় না। তো বাইরেটা বেশ মেঘ করেছে, জানি না হয়তো রাতের দিক থেকে বৃষ্টি আসবে, জানো তো। তো এই দিকটাতে পকোড়া ভাজা হয়েই গেছে। মানে পকোড়া বলতে কি বলো তো, একটু লবণ দিয়ে সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়ে তার মধ্যে অল্প একটু বেসন, একটুখানি কর্নফ্লাওয়ার আর অল্প একটুখানি নুন মিষ্টি সমস্ত কিছু দিয়ে ব্যাটার মতন করে নিয়ে এটাকে ফ্রাই করে দিই, ব্যাস। তাহলেই ভাবানের এটা ভীষণ ভালো একটা খাবার হয়ে যায়। ঘড়িতে এখন বাজে ঠিক রাত 8টা, আর এই সবে মাত্র 10 মিনিট হলো তোমাদের দাদাভাই এসে আসলো আর কি। সারাটা দিনই তো কাজে ছিল। তোমরা তো জানোই যে একটা চতুষ্পাদ দোষ ছিল, তো সেইটা কাটানোর কাজে গিয়েছিল, মানে পঞ্চাঙ্গ শান্তি সস্তায়ন যাকে বলে। তো সারাদিন তো সেইখানে কেটেছে। তো হোমযজ্ঞর ব্যাপার যেহেতু, এসে এখন না স্নান করছে, মানে তেতে পুড়ে রয়েছে যাকে বলে। ওদিকটাতে আমি ভাত গরম বসিয়ে দিয়েছি, মানে ঠান্ডা ভাত না তোমাদের দাদাভাই একেবারেই খেতে পারে না, সেই কারণে এদিকে সমস্ত সিদ্ধপত্র যেগুলো এসেছে এই যে সমস্ত আগে করে নিলাম এই যে ব্যাগ থেকে। তো এগুলো সমস্ত তুলে টুলে রাখি, আর ওদিকে তোমাদের দাদাভাই স্নান হয়ে গেলে ওকে খেতেও দিয়ে দেবো। তো এই গেল আজকের আপডেট। আর ভীষণ বৃষ্টি হয়েছে বেশ বিকেলের দিকটাতে, ভালো লাগলো। তবে বৃষ্টিটা হয়ে কি বলো তো, যে প্রচুর মানে ওয়েদার, তবে বৃষ্টিটা হয়ে যে ঠান্ডা হয়েছে তেমনটা কিন্তু নয়। এই মুহূর্তে প্রচণ্ড গরম লাগছে, আর মনে হচ্ছে রাত্রের দিকে ভীষণ বৃষ্টি হবে, কারণ ভীষণ মেঘ আকাশে, বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘও ডাকছে। তো আশায় রয়েছি রাতের ঘুমটা যাতে ভালো হয়। তাহলে চলো। তো এদিকে ভাতটা হয়ে গেছে প্রায়, এইবার নামিয়েই নেব। আর সন্ধ্যাবেলা টুকটাক খাওয়া দাওয়ার বাসনগুলো রয়েছে, সেগুলো আর মাজা হয়নি, মেজে নেব। আর এই দেখো এই ম্যাওটা না কিছুতেই কিন্তু আমার বাড়ি ছাড়ছে না। আমি জানি না, হয়তো ওর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমার বাড়িতেই আসবে। ভীষণ পায়ে ঘেঁষে চলে, ভীষণ গায়ের কাছে এসে মাথা ঘষে, মানে এত গা ঘষাও কি বলবো। আর এই একটা সপ্তাহের মধ্যে না ভীষণ আদুরে হয়ে গেছে ও, জানো তো। তবে একটা জিনিস কি, ঘরের মধ্যে আমি ঢোকাই না ওকে, আমি এইটুকুনির মধ্যেই আর কি রাখি, মানে একদম সিঁড়ি অবধি। সিঁড়ির ওপরে আমি ওকে উঠতে দিই না, সত্যি কথা বলতে গেলে। ও নাট মন্দিরের দিকটাতে থাকে, সোফার ওপরে বসে থাকে, চেয়ারের ওপরে বসে থাকে, কিন্তু যেহেতু আমার একটা ছোট্ট ঘরদোর তো, আর এই অভ্যেসটা আমার কোনো দিনই নেই, সেই কারণে ওকে আমি ঘরের মধ্যে এনে কখনোই রাখি না। তো যাই হোক, এদিকটাতে দেখো রাত্রেবেলায় ভাত করেছিলাম, বাবান বললো ডাল ভাতে খাবে, তো সেই কারণে দেখো ডাল ভাতেও করেছি, আলু সেদ্ধও দিয়েছি। এটা একটু মেখে নিই। এদিকে তোমাদের দাদাভাই বললো ডাল তরকারি কিচ্ছু খাবে না, এই দিয়েই আজকে ভাত খাবে। তো এই দেখো এখানে রাত্রের ভাত বেড়ে নিয়েছি, মুগের ডাল ভাতে, তার সাথে আলু সেদ্ধ, তার সাথে ঘি। এদিকে বাবানের আর বাবানের বাবার ভাত বেড়ে নিয়েছি, আর ওদিকে মা বাবার ভাতটাও এবার দিয়ে আসবো। রাত্রেবেলায় মা বাবাও ডাল ভাতের কথা শুনে বলছে আমরাও ভাত খাবো, ঠিক আছে, ওনাদেরকেও তাই দেবো। তাহলে চলো আজকের ব্লগটা এইখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, আমায় মনে রেখো।